ইন্টারন্যাশনাল ব্রেক শেষ, ক্লাব ফুটবল ইজ ব্যাক, আর সেই কারণে আমরা আরো একটা ওয়ার্ল্ড ফুটবলের কন্টেন্ট নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য। ইন্টারন্যাশনাল ব্রেকটাকে অনেক ফুটবলার কাজে লাগিয়ে চোট থেকে ফেরত এসছে, আবার অনেক ফুটবলারই ইন্টারন্যাশনাল ব্রেকে ন্যাশনাল টিমের ডিউটিতে কেউ কেউ চোট পেয়েছে এবং সেটাতে কিছুটা হলো তাদের ক্লাবের প্ল্যান কিছুটা হলো ভেস্তে গেছে। তো কোন কোন ফুটবলাররা চোট থেকে ফেরত এসছে এবং কোন কোন ফুটবলাররা চোটের কারণে এই ক্লাব ফুটবলে আবার যে রিজিউম হচ্ছে তার প্রথম ম্যাচ মিস করতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লেগে থাকে এবং এরকম আরো অনেক কন্টেন্টের জন্য অবশ্যই কমেন্ট করুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আর বেশি সময় নষ্ট করবো না, শুরু করে দেবো। প্রথমেই যেই ম্যাচটা নিয়ে কথা বলবো অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস এভারটন। ম্যানচেস্টার ইউনাইটেড আপনারা সকলেই জানেন বেশ ভালো ছন্দে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অনেকদিন পর আবার ম্যানচেস্টার ইউনাইটেডকে সেই চেনা ছন্দে দেখা যাচ্ছেন। অবশ্যই ক্রেডিট দিতে হবে রুবেন অ্যামোরিমকে। তাকে বহু ক্রিটিসিজম ফেস করতে হয়েছে, কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট তার উপর কিন্তু আস্থা রেখেছে এবং সেই আস্থাটার দাম কিন্তু তিনি আস্তে আস্তে দেয়া শুরু করেছে। এবং এই যে এভারটনের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ, এটা কিন্তু 1 বছর পূর্ণ হতে চলেছে রুবেন অ্যামোরিমের। এই একই দিনে 1 বছর আগে রুবেন অ্যামোরিম ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব তার হাতে তুলে নিয়েছিলেন এবং প্রায় 1 বছর হয়ে গেছে। এই 1 বছর বেশিরভাগ সময়টাই তাকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু লাস্ট আমরা যদি 5টা ম্যাচ দেখি, ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু বেশ ভালো ফর্মে, 3টে জয় এবং 2টো ড্র। আর এভারটন ম্যাচটাও কিন্তু একটা কঠিন ম্যাচ হতে চলেছে, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মাত্র 3 পয়েন্টে পিছিয়ে রয়েছে এভারটন। আর ম্যানচেস্টার ইউনাইটেড টপ 4 বা আমরা যদি 4th পজিশনটা ধরি, সেই 4th পজিশন থেকে 1 পয়েন্ট পিছিয়ে তারা কিন্তু এখন রয়েছে 7-এ। কিন্তু যদি পয়েন্ট পায় এভারটনের থেকে, যদি 3 পয়েন্ট নিতে পারে, তাহলে কিন্তু আবার একটা ভালো জায়গায় চলে যেতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এই এভারটন ম্যাচের আগে একটু হলেও চিন্তা বাড়িয়েছে রুবেন অ্যামোরিমকে, কারণ তিনি তার স্ট্রাইকার বেঞ্জামিন সেস্কোকে মিস করতে চলেছেন। কেন? কারণ বেঞ্জামিন সেস্কোর একটা হালকা চোট রয়েছে, যদিও তিনি বলছেন, রুবেন অ্যামোরিম প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে চোটটা খুব একটা গুরুতর নয়, কিন্তু 2 সপ্তাহের জন্য তিনি আনঅ্যাভেলেবল থাকবেন। তো সেটা কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবং তার সাথে সাথে হ্যারি ম্যাগুয়ারকেও কিন্তু পাচ্ছেন না রুবেন অ্যামোরিম। তার ডিফেন্সে আরেক স্তম্ভ হ্যারি ম্যাগুয়ার, তিনিও মিস করতে চলেছেন এই এভারটন ম্যাচ। এবং তার সাথে সাথে কোবি মাইনু ম্যানচেস্টার মিডফিল্ডার, তিনিও কিন্তু ডাউটফুল এই এভারটন ম্যাচ নিয়ে। সুতরাং এই 3টে চোটের খবর একটু হলেও অস্বস্তিতে রাখছে রুবেন অ্যামোরিমকে। অ্যাট দ্য সেম টাইম নেক্সট 10টা ম্যাচের কথাও কিন্তু চিন্তা করছেন রুবেন অ্যামোরিম, কারণ আপনারা সকলেই জানেন অ্যাফকন অর্থাৎ সাউথ আফ্রিকার টুর্নামেন্ট অ্যাফকন শুরু হচ্ছে 21শে ডিসেম্বর থেকে। এবং আমরা তো জানেনই যে এমবিউমো এবং আমাদ ডিয়ালো, এই দুজন ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার, তাদেরকে কিন্তু ছেড়ে দিতে হবে অ্যাফকনের জন্য। এবং এটা কিন্তু রুল বুকে রয়েছে যে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে যে অ্যাফকন হবে, তখন কিন্তু যেই ক্লাবে যে ফুটবলাররা খেলে, যারা এই অ্যাফকনে রিপ্রেজেন্ট করবে তাদের দেশকে, তাদেরকে কিন্তু রিলিজ করতে বাধ্য তারা। সেই নিয়ম অনুযায়ী কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডকেও কিন্তু প্লেয়ার রিলিজ করতে হবে। তো এমবেউমো আপনারা সকলেই জানেন যে এখন ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফুটবলার। তিনি প্রত্যেকটা ম্যাচে তার ইম্প্যাক্ট পরিষ্কার ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। সুতরাং তাকে ছাড়া একটু হলেও তো কঠিন হবে ম্যানচেস্টার ইউনাইটেড, এবং তিনি এবং আমাদ ডিয়ালোকে ছাড়াও। তো রুবেন অ্যামোরিম সেটা নিয়ে একটু হলেও চিন্তিত। কিন্তু এটা যদি আপনারা দেখেন, নেক্সট যে 10টা ম্যাচ, তার মধ্যে মাত্র 3টে ম্যাচ কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে হবে এই প্রিমিয়ার লিগে টপ 10-এর টিমের বিরুদ্ধে। তো সেইটা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে রুবেন অ্যামোরিমকে। বাট অ্যামোরিমও তাদের নিজেদের থেকে একটু হলেও চেষ্টা করবে যে অ্যাফকনের জন্য যাতে এমবোমো এবং আমাদ দিওলোকে একটু হলেও দেরিতে রিলিজ করলেও হয়। সেটার জন্য তিনি বলছেন তাদের নেশনকে একটু হলেও রিকোয়েস্ট করবেন যে যেই ডেটটা রয়েছে প্লেয়ার রিলিজ করার জন্য, সেটা যদি একটু হলেও পেছানো যায়, স্পেশালি ফর ম্যানচেস্টার ইউনাইটেড, সেটার জন্য অবশ্যই চেষ্টা করবে রুবেন অ্যামোরিম। সুতরাং দেখা যাক এভারটনের বিরুদ্ধে ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড তাদের সেই আনবিটেন স্ট্রিকটা মেনটেন করতে পারে নাকি, সেটাই কিন্তু দেখার হবে। তো চলুন নেক্সট ম্যাচে চলে যায়। আর নেক্সট ম্যাচ হলো আর্সেনাল ভার্সেস টটেনহাম। আর্সেনাল দ্য গ্রুপ লিডার্স, টটেনহাম রয়েছে 5-এ 18 পয়েন্ট নিয়ে। তাদের দুটো দলের মধ্যে 8 পয়েন্টের ফারাক, কিন্তু এই ফারাকটাই, এই যে গ্যাপটা, এটাই কিন্তু ক্লোজ করতে চাইবে টটেনহাম আর্সেনালের বিরুদ্ধে। এবং এই ম্যাচের আগে কিছুটা হলেও প্রেসারে ফেলে দিয়েছে অপোনেন্ট টিমের হেড কোচকে মিকেল আর্টেটা। কারণ এই থমাস ফ্র্যাঙ্ককে নিয়ে কিন্তু বেশ ভালো ভালো কথা বলেছেন তিনি। থমাস ফ্র্যাঙ্ককে নিয়ে তিনি বেশ ইমপ্রেসড, কারণ টটেনহাম লাস্ট সিজনে যদি আপনারা দেখেন 17তে শেষ করেছিল, এবং এই বছরের টটেনহাম কিন্তু টপ 6-এর মধ্যে রয়েছে, যেটা অনেকটাই কিন্তু তফাৎ। থমাস ফ্র্যাঙ্ক যে কাজটা করেছেন তার দলকে নিয়ে বেশ ইমপ্রেসিভ।
সেটাই কিন্তু বলছেন মিকেল আর্টেটা। কিন্তু এই ম্যাচের আগে চিন্তাটা একটু হলেও বেশি আর্সেনালের, স্পেশালি আর্সেনালের হেড কোচ আর্টেটা, তার কারণ তিনি তার ডিফেন্সের এক স্তম্ভ গ্যাব্রিয়েল, ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল, তাকে মিস করতে চলেছেন এবং হয়তো এখনো ঠিক নেই কবে তিনি ফিরবেন, সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে থাকবেন সেটা আরো পরিষ্কার হবে এই মিড উইকে। তার একটা টেস্ট হবে এবং সেইটার পর পরিষ্কার বলা যাবে যে সপ্তাহ পর আবার গ্যাব্রিয়েলের সার্ভিস পাবে আর্সেনাল। এবং এটা একটা উইদাউট এনি ডাউট একটা বড় ব্লো আর্সেনালের জন্য, কারণ গ্যাব্রিয়েল আর উইলিয়াম সালাইবা এই যে ডিফেন্সিভ জুটিটা, এরা কিন্তু শেষ যদি আপনারা দেখেন শেষ 11টা ম্যাচে মাত্র 5টা গোল কনসিড করেছে এবং সেখান থেকে পরিষ্কার যে এই জুটিটা কতটা সাকসেসফুল আর্সেনালের জন্য। এবং এই যে আর্সেনাল একেবারে টেবিলের টপে বসে আছে, এর পিছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের ডিফেন্স লাইনের। আর্টেটা তিনি বলছেন যে তিনি খুব একটা চিন্তিত নন, কারণ হ্যাঁ অবশ্যই গ্যাব্রিয়েল দলের গুরুত্বপূর্ণ মেম্বার, কিন্তু যারা রিজার্ভে রয়েছে তাদের জন্য এটা একটা বড় অপরচুনিটি। যখন দলের মেন ডিফেন্ডার তিনি যখন অ্যাবসেন্ট থাকবেন, তখন বাকিদের কিন্তু দায়িত্ব সেই জায়গাটা ভরাট করা এবং সেটা তাদের জন্য মঞ্চ নিজেদেরকে প্রমাণ করে তোলবার। এবং সেই কারণে আর্টেটা বেশ কনফিডেন্ট, তিনি মনে করছেন যে যেই রিপ্লেসমেন্ট হয়ে আসবে তার সেরাটা দেবে আর্সেনাল হয়ে, এবং সেটা যথেষ্ট দরকারি। কারণ বাট অ্যাট দ্য সেম টাইম একটু হলেও তো প্রবলেম তো হবেই, নতুন ডিফেন্সিভ প্লেয়ার নিয়ে খেলবে আর্সেনাল, সেটা কতটা সেই যে তাদের এই যে ফর্মটা সেটা মেনটেন করতে পারে এবং কতটা ইম্প্যাক্ট থাকে সেটা কিন্তু দেখার হবে। বাট অ্যাট দ্য সেম টাইম ভালো খবরও রয়েছে আর্সেনালের জন্য, কারণ মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টস, গ্যাব্রিয়েল মার্টিনালি, ননি মাডুয়েকে অ্যান্ড গ্যাব্রিয়েল জেসাস, এরা সকলেই কিন্তু চোট সারিয়ে ফিরছে। তারা কি তৈরি একেবারে প্রথম থেকে শুরু করে 90 মিনিট খেলতে? সেটা হয়তো নয়, কিন্তু সকলে কিন্তু চোট সারিয়ে এখন সুস্থ এবং যদি তাদেরকে কিছু মিনিটস দেওয়া হয় অবশ্যই তারা তৈরি খেলার জন্য। সুতরাং সেটা কিন্তু একটু হলেও স্বস্তি দিচ্ছে আর্টেটারকে। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা জানি গ্যাব্রিয়েল মিস করছে, বাট গ্যাব্রিয়েলের সাথে সাথেই আরেকজনকেও মিস করতে চলেছে এই আর্সেনাল ম্যাচে, তিনি হলেন ক্যালাফিওরি, ইটালিয়ান ডিফেন্ডার ক্যালাফিওরি। তারও একটা হালকা চোট রয়েছে এই ইন্টারন্যাশনাল ব্রেকে, তার হচ্ছে হিপ ইঞ্জুরি রয়েছে এবং তিনিও হয়তো এই এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন। কিন্তু এই নর্থ লন্ডন ডার্বি অবশ্যই যাকে নিয়ে আরো বেশি আলোচনা হচ্ছে তিনি হলেন এজে, কারণ এজে সামার উইন্ডোতে আপনারা জানেন যে টোটেনহামও কিন্তু ইন্টারেস্ট ছিল এই এজেকে সাইন করানোর জন্য, কিন্তু শেষমেশ সেই ডিলটা জিতে নেয় কিন্তু আর্সেনাল। সুতরাং আর্সেনাল ভার্সেস টোটেনহাম অলরেডি একটা আমরা ছোট যুদ্ধ দেখেছি ট্রান্সফার উইন্ডোতে, সামার উইন্ডোতে, এবার সেটা কিন্তু মাঠে দেখবো। আর এই এজের কিন্তু প্রথম নর্থ লন্ডন ডার্বি, সুতরাং এজেকে ঘিরে কিন্তু আরো আলোচনা হবে, এজে কিভাবে পারফর্ম করে নর্থ লন্ডন ডার্বিতে সেটাকে ঘিরে কিন্তু আরো আলোচনা হবে এই নর্থ লন্ডন ডার্বিতে। আর এরপর যে ম্যাচটাতে যাব সেটি হলো লিভারপুল ভার্সেস নটিংহাম ফরেস্ট। আপনারা হয়তো অনেকেই জানেন, কারণ এই ম্যাচটা ঘিরে না আবার একটা সেই ইমোশনাল কানেক্ট রয়েছে। নটিংহাম ফরেস্ট ভার্সেস লিভারপুল আগের বছর যখন হয়েছিল, এই নটিংহাম ফরেস্ট কিন্তু যথেষ্ট জ্বালিয়েছিল লিভারপুলকে, কারণ একটি ম্যাচ ফরেস্ট জেতে এবং একটি ম্যাচ ড্র হয়, 1-1 ড্র হয় এবং সেটি ফরেস্টের মাঠে। এবং সেই 1-1 ড্রয়ের ম্যাচটিতে লিভারপুলের হয়ে ইকুয়ালাইজার গোলটি করেছিলেন ডিয়েগো জোটা। তিনি আমাদের মধ্যে এখন নেই ডিয়েগো জোটা, এবং সেই কারণেই জোটাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে যে এই যে জোটার এই যে তার এই পরলোক গমন করা হঠাৎ করে এই অ্যাক্সিডেন্টে, এটার ইম্প্যাক্ট কি এখনো লিভারপুলের প্লেয়ারদের মধ্যে রয়েছে এবং সেটারই কি একটু হলো আসর পড়ছে পয়েন্টস টেবিলে, ফুটবলারদের পারফরমেন্সে? আর্নে স্লট বলেছেন যে হয়তো পড়তে পারে, কারণ রিসেন্টলি আপনারা জানেন স্কটল্যান্ড কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে এবং তারপর রবার্টসনকেও প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়, পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে জিজ্ঞেস করা হয়, তখনও তিনি কিন্তু সেই ইয়োটার প্রসঙ্গটা কিন্তু তিনি টেনেছেন। এখনো কিন্তু সেই ইয়োটার ইম্প্যাক্টটা কিন্তু রয়েছে তার ক্লোজড ওয়ানদের মধ্যে। এবং অবশ্যই এই লিভারপুল বনাম ফরেস্ট ম্যাচে কিন্তু আবারও মনে করাবে ডিয়েগো জোটাকে, কারণ সে আগের বার সেই গুরুত্বপূর্ণ ইকুয়ালাইজারের কারণেই নটিংহাম ফরেস্টের বিরুদ্ধে 1 পয়েন্ট নিয়ে আসতে পেরেছিল লিভারপুল। সুতরাং এই ম্যাচ ঘিরে আবারও সেই ইয়োটার ইম্প্যাক্ট কিন্তু থাকছে। লিভারপুলের জন্য ভালো খবর, প্রায় 7 সপ্তাহ পর তাদের ক্যাপ্টেন, তাদের ভার্সেটাইল গোলকিপার অ্যালিসন বেকার, তিনি কিন্তু ফিরে আসছেন গোলের নিচে। তিনি থাকবেন, ডিফেন্সকে লিড করবেন, এটা একটা যথেষ্ট ভালো খবর। বাট অ্যাট দ্য সেম টাইম ফ্লোরিয়ান উইটস আর কনর ব্র্যাডলি যিনি খুবই ভালো পারফর্ম করছেন সাইড ব্যাক পজিশনে, এই দুজনকে মিস করতে চলেছে কিন্তু আর্নে স্লটের টিম, সেটা নো ডাউট একটা বড় ধাক্কা। সুতরাং এই ধাক্কা সামলে কি হবে আবার সেই
জয়ের স্বর্ণদে কিভাবে আবার সেই ছন্দে ফিরে আসতে পারে লিভারপুল, সেটাই কিন্তু দেখার। এই মুহূর্তে লিভারপুল পয়েন্টস টেবিলে রয়েছে 8-এ, অষ্টম স্থানে রয়েছে 18 পয়েন্ট নিয়ে। কিন্তু তাদের এখনো কিন্তু অনেকটা পথ চলা বাকি। সিজনের শুরুতে আমরা লিভারপুলকে কন্টেন্ডার হিসেবে ধরেছিলাম, কিন্তু সেই লিভারপুল সেই সেইভাবে কিন্তু পারফর্ম করতে পারেনি, যথেষ্ট স্ট্রাগল করেছে চোটের জন্য বা বলতে পারেন ট্রানজিশন পিরিয়ড। কিন্তু এই যে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে যে ফেরত এসছে, এখন কিন্তু পুরো লম্বা টানা চলবে কিন্তু এই ক্লাব ফুটবল। সুতরাং এই যে টানা যে এই স্ট্রিকটা, এইখানে লিভারপুল কিভাবে পারফর্ম করে, আর্নে স্লটের দল কিভাবে পারফর্ম করে, পুরনো ছন্দে ফেরত আসতে পারে নাকি, সেটাই কিন্তু দেখার হবে। আর এরপর চেলসি ভার্সেস বার্নলি। আর এই ম্যাচটার প্রসঙ্গ এই কারণে টানছি, কারণ বিষয়টা মজার গল্প বলার রয়েছে। কারণ কোল পালমার তিনি এতটাই আনলাকি যে তার গ্রয়েন ইঞ্জুরি হয়েছিল এবং যে কারণে অনেকদিন মাঠের বাইরে ছিলেন, কিন্তু তিনি তার গ্রয়েন ইঞ্জুরি রিকভার করে ফেরত আসছিল। মানে প্রায় হি ওয়াজ ক্লোজ টু রিকভার ফ্রম দ্য গ্রয়েন ইঞ্জুরি, এবং হয়তো এই যে বার্নলে ম্যাচ বা নেক্সট ম্যাচে হয়তো তিনি হয়তো দলের হয়ে খেলতে নামতেন, কিন্তু তার এই যে রিটার্নটা আরো লেট হয়ে গেল। তার কারণ তিনি এবার তার আঙুলে চোট পেয়েছেন, এবং আঙুলে কিভাবে চোট পেয়েছেন, খেলার মাঠে নয়, তার নিজের বাড়িতে এবং মাঝরাতে। তার কারণ তিনি মাঝরাতে এখন ওয়াশরুমে যাচ্ছিলেন খুব সম্ভবত, কারণ এটাই বলেছেন এনজো মারেস্কা প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে, যে তিনি ওয়াশরুমে যাচ্ছিলেন মাঝরাতে, তখন দরজাতে ধাক্কা খেয়ে তার আঙুলে ফ্র্যাকচার হয়ে যায়। এবং এখনো বোঝা যাচ্ছে যে কবে কোল পালমার ফিরবে। তার গ্রয়েন ইঞ্জুরি কিন্তু পুরোপুরি রিকভার হয়ে গেছিল, কিন্তু এবার এই নতুন চোট, এই আনফর্চুনেট ইঞ্জুরিটার কারণে এবার কবে ফিরবে কোল পালমার সেটা বলা যাচ্ছে না। বাট আপাতত অ্যাটলিস্ট 2 সপ্তাহ তিনি বাইরে, কারণ তার আঙুলে ফ্র্যাকচার হয়েছে। একেবারে ছোট আঙুল, পায়ের যে ছোট আঙুল, সেই ছোট আঙুল দরজাতে লেগে ফ্র্যাকচার হয়েছে। মানে বুঝতে পারছেন কতটা আনলাকি কোল পালমার। এই কোল পালমার কিন্তু সেই অগস্ট থেকে মাঠের বাইরে, তারপরে মাঝখানে ফিরেছিল, কিন্তু আবার চোটের কারণে কিন্তু আবার তাকে মাঠের বাইরে হয়ে যেতে হয়। তার গ্রয়েন ইঞ্জুরি তাকে খুবই ভুগিয়েছে। কিন্তু শেষ ম্যাচ যখন আমরা সকলেই ভাবছিলাম যে এবার অপেক্ষার অবসান, কোল পালমার ফিরতে চলেছে চেলসিতে, আবার তার সেই ইঞ্জুরি কিন্তু আবার তার সেই রিটার্নটাকে কিন্তু আরো ডিলে করে দিল। চেলসির জন্য বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বার্সেলোনা আওয়ে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে এবং আর্সেনাল আওয়ে রয়েছে প্রিমিয়ার লিগে। এই দুটো ম্যাচে কোল পালমার থাকলে কিন্তু অনেকটাই কনফিডেন্ট ফিল করতো চেলসি, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। কোল পালমারকে আবার মিস করতে চলেছে চেলসি। বাট কোচ এনজো মারেস্কা তিনি খুশি যে কোল পালমারের অ্যাবসেন্সও চেলসি যেভাবে পারফর্ম করছে, দলের একজন কি প্লেয়ার না থাকলেও টিম কিন্তু বেশ ভালো পারফর্ম করছে, সেইটাতে তিনি বেশ স্বস্তি পাচ্ছে। কারণ চেলসি এই মুহূর্তে রয়েছে 3rd-এ, আর্সেনাল গ্রুপ লিডার তার থেকে 6 পয়েন্ট পিছিয়ে হলো 3 নম্বরে রয়েছে, একটা ভালো পজিশনে রয়েছে, এবং আশা করছে বার্নলের বিরুদ্ধে জয় পেয়ে তার টিম আরো ভালো জায়গায় চলে যাবে পয়েন্টস টেবিলে। প্রিমিয়ার লিগ হলো, প্রিমিয়ার লিগ নিয়ে যে কথাগুলো বলার ছিল আপনার সাথে শেয়ার করলাম। এবার চলে যাবে একটু লা লিগাতে, কারণ লা লিগাতে যেই ম্যাচটা নিয়ে না বললেই নয়, সেটি হলো বার্সেলোনা ভার্সেস অ্যাথলেটিক ক্লাব। ম্যাচ নিয়ে বলার থেকে আমার বেশি বলতে হবে বার্সেলোনার হোম কামিং নিয়ে, কারণ প্রায় 2.5 বছর বাদে কিন্তু ক্যাম্প নোতে ফিরতে চলেছে বার্সেলোনা। কারণ লাস্ট 2 বছর ধরে ক্যাম্প নো রেনোভেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এখনো কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি, এখনো কিছু কাজ বাকি রয়েছে, এবং সেই কারণে ক্যাপাসিটি রিডিউস করে কিন্তু এই ম্যাচটা অর্গানাইজ করা হচ্ছে। এবং বার্সেলোনার জন্য এটা একটা কি বলবো, ইমোশনাল হোম কামিং, একটা গ্রেট মোমেন্ট। প্রায় 2.5 বছর পর ফিরতে চলেছে, এবং এটাও একটা স্পেশাল মোমেন্ট ফর দেয়ার হেড কোচ হ্যান্সি ফ্লিক। কারণ হ্যান্সি ফ্লিক যখন বার্সেলোনাতে জয়েন করেছিলেন তখন কিন্তু ক্যাম্প নোতে খেলছিলেন না, বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামে খেলছিল। সুতরাং তার জন্য বার্সেলোনা হেড কোচ হিসেবে প্রথমবার আজকে তিনি ক্যাম্প নোতে নামতে চলেছেন তার দলকে নিয়ে, এবং তার সামনে অ্যাথলেটিক ক্লাব। অবশ্যই রিয়েল মাদ্রিদের থেকে একটু পিছিয়ে রয়েছে বার্সেলোনা পয়েন্টে, অবশ্যই সেই গ্যাপটা ক্লোজ করার চেষ্টা করবে বার্সেলোনা। আর সেটার জন্য বেশ কনফিডেন্ট বার্সেলোনা, আরো বেশি কনফিডেন্ট, তার কারণ তাদের গুরুত্বপূর্ণ 2 ফুটবলার রাফিনা এবং লামিন ইয়ামাল, 2 উইঙ্গার যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিভিয়েছে গত বছর বার্সেলোনার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে, সেই দুজন কিন্তু ফেরত আসছে ইনজুরি থেকে। খুব সম্ভবত, হয়তো আই ডাউট যে তারা প্রথম থেকে শুরু করবে কি না, সেই জায়গায় রয়েছে কিনা। বাট কোচ হ্যান্সি ফ্লিক তিনি বেশ স্বস্তিতে যে রাফিনা আর লামিন ইয়ামালকে ফেরত পেয়ে। লামিন ইয়ামালকে এবছর গ্রয়েন ইনজুরি খুবই ভুগিয়েছে, তিনি আশা করছেন যে এবার আর তাকে ভুগতে হবে না, এবার কনসিস্টেন্টলি তিনি বার্সেলোনার হয়ে খেলতে পারবেন, সেটাই আশা জাগাচ্ছে কিন্তু হ্যান্সি ফ্লিক কে। এই ম্যাচগুলো নিয়ে কথা বলার ছিল, প্রিমিয়ার লিগের কয়েকটা ম্যাচ, লা লিগার বার্সেলোনা ভার্সেস অ্যাথলেটিক ম্যাচ, বাকি আরো অনেক ম্যাচ রয়েছে, বাট সেগুলো নিয়ে আবার আমরা কালকে আসবো। যে ম্যাচগুলো রয়েছে রবিবার রাতে, অবশ্যই সেই ম্যাচগুলো নিয়ে আরো একটা এপিসোড করব কালকে সকালে। এবং
আজ রাতে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা রিভিউ করব, অবশ্যই একটা ডিটেলড রিভিউ আপনাদের সকলের জন্য। সুতরাং যারা যারা পছন্দ করেন, যারা ক্লাব ফুটবল ফলো করেন, অবশ্যই ভাবে রেড ফোর্স বাংলার পর্দায় চোখ রাখুন এরকম আরো অনেক কন্টেন্টের জন্য। এবং অবশ্যই যদি কন্টেন্ট ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে রেসপন্স করুন, কারণ ওইটাই আমাদের জন্য কিন্তু বাড়তি ইন্সপিরেশন এবং মোটিভেশন। এখানেই শেষ করছি ভিডিওটি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।